দর্শক, এই মুহূর্তে আমি অনলাইনে নিয়েছি বিজেপি নেতা এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তব বাগচিকে। দেখতে পাচ্ছেন। কৌস্তব, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে আরো একবার। আমি যে জন্য নিলাম অনলাইনে, কারণ আপনার একটা ফেসবুক পোস্ট দেখছি আপনি নাকি কেস খেয়েছেন। আপনি কি সব মন্তব্য করেছেন, আপনার নামে নাকি অভিযোগ হয়েছে থানাতে, আর আপনি সেই অভিযোগের কপি, এফআইআর কপি এসব দিয়ে আপনি একটা লিখেছেন যে আমি রেডি আছি, নাকি একটা লিখেছেন আমি দেখলাম। তো মানে কি হয়েছে কেসটা আমাকে একটু যদি ডিটেলস বলেন, যে কেন হঠাৎ করে আবার কেস খেয়ে গেলেন? আপনারা তো আইনজীবী, আপনাদের নামে আবার কেস এতটা সহজে কি করে হয়ে যাচ্ছে, একটু বলুন তো কি বিষয়টা। এটা হচ্ছে যেদিনকে মোদিজির সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কুরুচিকর মন্তব্য করলো তার ব্যক্তিগত জীবন নিয়ে, আমি তার পাল্টা একটা ফেসবুক পোস্ট করলাম এবং যে কথাগুলো বললাম সেগুলো একটাও আমার কথা নয়। কথাগুলো সম্পূর্ণ হচ্ছে দীপক ঘোষেরই কথা। তার লেখা বই দি গড ইজ দ্যাট ফেল বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যেমন দেখেছি সেখান থেকে উদ্ধৃত করে চ্যাপ্টার 7-এ যা লেখা আছে সেখানে একটা চিঠি আছে। সেই চিঠিটা দীপক বাবু আমাকে বলতেন যে সেই এপ্রিল মাস 2012 সালে লেখা চিঠি আজ অব্দি এর উত্তর পেলাম না, জানো তো বুঝতো। বললাম দেখুন যদি কোনোদিনও পান। তো এই চিঠিটা নিয়ে দীপক বাবুর সাথে আমার মাঝে মধ্যে মস্করাও হতো। তো এই চিঠিটার উত্তর আজ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় দীপক ঘোষকে দেননি। আমি শুধু লিখেছি চিঠিটাকে উদ্ধৃত করে, তাহলে সব উত্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। সেখানে দীপক ঘোষ রঞ্জিত ঘোষের সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিবাহ আবদ্ধে জড়িত হওয়ার কারণে তাদের কিছু প্রশ্ন করেছেন মাত্র। তো সেই প্রশ্নগুলোর উত্তর আজ অব্দি মুখ্যমন্ত্রী দেননি। তো এইটা একটা পোস্ট করা নিয়ে আমার এগেনস্টে 353 সাবসেকশন 2 তে একটা এফআইআর। 353 সাবসেকশন 2 হচ্ছে যদি কেউ কোনো ফলস ইনফরমেশন বা রিউমার ছড়িয়ে কোনো ঝামেলা অশান্তি লাগানোর চেষ্টা করে। এখন আমার প্রশ্ন হচ্ছে কোনটা ফলস আর কোনটা রিউমার? এটা একটা বই বাজারে যেটা আছে, যেটা ব্যান্ড নয়, যেটা সরকার আজ অব্দি ব্যান করতে পারেনি। জানে ব্যান করতে গেলে বিপদ আছে, কোর্টে চলে গেলে বই নিয়ে আরো কাটাছেড়া হবে। তা বারংবার এই জিনিসগুলো করে আর মানুষ এই বই সম্পর্কে আরো বেশি জানতে চায়। শফিকুল দা, আমি তোমাকে বলতে পারি, আমি আজকে বিকালবেলা একটু আগে খবর নিলাম, এখনো অব্দি এই বইটার প্রায় 1.5 লক্ষ পিডিএফ অলরেডি সার্কুলেশন হয়ে গেছে। 1.5 লক্ষ, মানে আমার ব্যাক অফিসে যারা যেটা সার্কুলেট করছে তারা পাগল হয়ে যাচ্ছে মানে পিডিএফটা সার্কুলেট এই করতে। এই- এই বইটা? হ্যাঁ, একদম 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 এটা একদম আমাকে এই বইটা, দীপক বাবু এই আমাকে বইটা। পাঠিয়েছিলেন, মানে ওনার কয়েকটা বই আমাকে একসঙ্গে পাঠিয়েছিলেন। হ্যাঁ 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 ওকে। হ্যাঁ, এই বইটা। তো এই বইটার পিডিএফ সার্কুলেশন করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। লোকজন মানে এমন এই বইটার এই মুহূর্তে ডিমান্ড হয়ে দাঁড়িয়েছে, সবার একটা কৌতূহল যে বইটার মধ্যে এমন কি আছে। তো যাই হোক, এইটা করার জন্য আমার বিরুদ্ধে কোর্টে পুলিশে কমপ্লেন করেছে। কমপ্লেন করার পর একটা এফআইআর হয়েছে। আমি অপেক্ষায় আছি কখন তারা আসবে। আর আমিও তাদের স্বাগত জানানোর জন্য একদম অপেক্ষায় আছি। কারণ আমি জানি এই মামলাটা আমি কোর্টে নিয়ে যাব, কোর্টে এই মামলা টিকবে না, কোনোভাবেই টিকবে না। উল্টে আবার ওই সেই আগে যেরকম মুখে চুনকালি মাখতে হয়েছিল সেই একই রকম ভাবে মুখে চুনকালি মাখতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেটা বলতে চাইছেন আপনি, যেটা বুঝছি যে ব্যক্তিগতভাবে আপনি কিছু তথ্য বলার চেষ্টা করছেন, যেটা দীপক ঘোষ তার বইয়েতে লিখে গেছেন। তো হঠাৎ করে আপনি কেনই বা এইসব নিয়ে হ্যাঁ, পোস্ট করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে? এটাই বা কেন, ব্যক্তিগত বিষয় নিয়ে? না 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 না, কেন কি? একটা বই পোস্ট যেটা আছে বাজারে, সে বই থেকে একটা পোস্ট যদি আমি করি তাতে কি অসুবিধা আছে? তো ব্যান্ড বই নয়। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতির সীমা অতিক্রম করার অধিকার কে দিয়েছে? তিনি যদি সীমা অতিক্রান্ত করেন, তিনি যদি ঢিল মারেন, পাটকেল খাওয়ার জন্য তো প্রস্তুত থাকতে হবে। এটা কেন, এটা আমি এটা একদম এটা কেন সম্পূর্ণ আমার বলছেন? ব্যক্তিগত জায়গা থেকে বলছি। হ্যাঁ, এটা কেন বলছেন যে সীমা অতিক্রম করার ব্যাপারটা কেন বলছেন? মানে আপনি কোন জায়গা থেকে এটা করতে বাধ্য হচ্ছেন বলে বলছেন? ওই আলিপুরদুয়ারের মিটিং থেকে উনি যেভাবে নরেন্দ্র মোদীজির ব্যক্তিগত ভাবে তাকে যেভাবে একটা কুরুচুকার আক্রমণ করে বসলেন। হ্যাঁ, হিংসুটি মহিলার মতো একটা অশান্তি ঝগড়া করতে হবে সেই মনে হচ্ছে কোমর বেঁধে ঝগড়া করতে নেমেছে, এরকম টাইপের একটা ব্যাপার। প্রেস কনফারেন্স না, ওটা কোমর বেঁধে ঝগড়া করা ভগবান জানে। তো এই কথাগুলো বলার কি মানে ছিল? দিয়ে বলছে সরি টু সে। কিন্তু এই ব্যাপার আমিও বলছি পোস্টটা করে, আই এম সরি টু সে, বাট এটা তো এক্সিস্টিং। এটা দীপক ঘোষের বইতে আছে, উত্তরগুলো কেন দেননি? লোকের ব্যক্তিগত ভাবে কাউকে চরিত্র হনন করার চেষ্টা করলে নিজের দিকেও সবসময় তাকাতে হয়। আকাশের দিকে কখনো তাকিয়ে থুতু ফেলতে নেই, থুতুটা মুখের উপরে এসেই পড়বে। দেখুন না, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গন্ডগুলো করার পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে তার এই দীপক ঘোষ সংক্রান্ত বইটাকে নিয়ে। শুভেন্দু বাবু
একটা পরিসীমার মধ্যে থেকে একটা এর মধ্যে থেকে বলেছিলেন আমরা ছেপে বিতরণ করবো। আমি বলছি আমি কোনো হুমকি টুমকি দেবো না, শুভেন্দু বাবু আমাকে কখনো এই জিনিস করতেও বলেনি, এটা আমি একদম ব্যক্তিগত উদ্যোগে করছি। আমি একদম স্পষ্টত বলছি আমাকে কেউ ঢিল মারলে পাটকেল তার জন্য প্রস্তুত আছে। আমি গতবারেও বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সীমা অতিক্রম অতিক্রম করেছেন, ব্যাস তার জন্য তিনি প্রস্তুত থাকুন। এবারেও সীমা অতিক্রম করেছেন, এবারে তিনি বুঝুক হোয়াট ইজ হোয়াট। মমতা বন্দ্যোপাধ্যায় জবাবগুলো দিন না। উনি তো বলেছিলেন যে মোদিজিকে নাকি সামনাসামনি বসিয়ে মোকাবেলা করে, না মোদিজি টোদিজি ছেড়ে দিন, মোদিজি শুভেন্দু অধিকারী ছেড়ে দিন, আপনি ক্ষমতা থাকলে একদিন আমার সামনে বসুন, আমি দীপক ঘোষের বইটা নিয়ে আপনার সামনে বসে প্রশ্ন করবো। আপনাকে তো এখন থেকে কোশ্চেন পেপার বলে দিচ্ছি, সিলেবাস বলে দিচ্ছি, এই থাকবে, এর বাইরে কিছু থাকবে না। দীপক ঘোষের বইগুলো নিয়ে বসবো আর আপনি একটা একটা করে উত্তর দেবেন, হিম্মত থাকলে বলুন না যে হ্যাঁ আমি উত্তর দেবো। এই যে আপনি এত নাম টাম ধরে আবার বলছেন, আমার চ্যানেলেও বলছেন, এ তো আপনি তো কেস খেয়েছেন, আমাকেও আবার নতুন করে কেস খাইয়ে ছাড়বেন যা করতে পারছি। এতটা জোর গলায় কেন, কি করে বলছেন? এটা এই কেস কোনোভাবে টিকবেই না, আমি এই কারণে বলছি কারণ এই বইটা সরকার আজ অব্দি ব্যান করতে পারেনি। দীপক বাবুর বিরুদ্ধে একটা ডিফেমেশন স্যুট করা হয়েছিল, সেই স্যুটটা দীপক বাবুর খুব আক্ষেপ ছিল জীবনে। দীপক বাবু চাইতেন এই মামলাটা শুনানি হোক, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই মামলাটা শুনানি হলো না কোনো। দীপক বাবু নিজে বহুবার চিঠি লিখেছেন শুনানি করার জন্য, কিন্তু যে কবার মামলা উঠেছে যারা বলছে যে যাদের মানহানি হয়েছে তাদেরই উকিলরা এসে টাইম নিয়ে চলে যেত। তো এর মধ্যে একটা পরিস্থিতিতে ওরাই কখনো চায়নি যে এটা শুনানি হোক। এবং আমি বলছি এইটা নিয়ে যত মামলা করবে তত আরো সমস্যায় পড়বে। এটাকে নিয়ে যত একদম মানে ঢাল তরোয়াল নিয়ে নেমে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করবো তত সমস্যায় পড়বে। আপনি বলছেন যে মানে এই বইগুলো দেখালে উনি উত্তর দিতে পারবেন না, তাহলে তো উনি সবই জানেন বিষয়টা কি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও মোদীকে ব্যক্তিগত আক্রমণটা উনি তাহলে কেনই বা করতে গেলেন? মানে ওনার কি মাথা ঠিক ঠিক নেই নাকি, কি বলতে সেটাই তো চাইছেন? আমার প্রশ্ন। সেটাই তো আমার প্রশ্ন, এই ব্যক্তিগত আক্রমণ করার বিষয়টা কেন? দুদিন আগে মোদিজিকে বললেন ওই দলের ওই যে বাপকে চোর বলা খ্যাত ওই যে মন্ত্রী, ও বললো দুদিন আগে যে ওই আগে চা বেচতেন এখন গরম সিঁদুর এখন সিঁদুর বেচছে। প্রিজনম্যান চাপড়ারা মুখপাত্র বললো এটা দলের অবস্থান নয়। তার ঠিক পরের দিন রাজ্যের সর্বোচ্চ নেত্রী সে দাঁড়িয়ে এই বড় বড় কথাগুলো বলে গেলেন। সেই একই কথা বললেন, যে কথা নাকি দল অনুমোদন করে না, সেই একই কথা বললেন, সাথে এগুলো যুক্ত করলেন। তিনি যদি অত অব্দিও রাখতেন, বিষয়টা পুরোদস্তুর রাজনৈতিক রাখতেন, রাজনীতি ভাবে থাকতো, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যেই মুহূর্তে নেমে গেলেন তখন তো ব্যক্তিগত প্রশ্ন আমাদেরও কিছু তুলতে হয়, এবং সেটা আমাদের মনের প্রশ্ন নয়, প্রত্যেক কটা হচ্ছে ওই বইটার প্রশ্ন। এবং এটা তো কোনো ফলস ইনফরমেশন কেউ বলতে পারবে না। একটা বই পড়েছি, বইটার সম্পর্কে বইটা এই জিনিসগুলো লেখা আছে, আমি লিখেছি, সবে উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় যান। তো এটার মধ্যে ভুল কি অন্যায় কি আমি তো খুঁজে পাচ্ছি না কোথাও কিছু। আমি কি অনুব্রত মন্ডলের মতন কাউকে ফোন করে তার মা বউকে তুলে গালাগাল দিয়েছি নাকি? আপনি এর আগেও একবার এই বই বা কপি নিয়ে একবার প্রেস মিট টাইপের কিছু করেছিলেন, বা হোয়াটসঅ্যাপ নাম্বার মানে দিয়েছিলেন বা চেয়েছিলেন যে আমি এটা ফরওয়ার্ড করব, কিন্তু এরপর তো আপনার উপরে তো অনেকটাই চাপও এসেছে মনে হয় শাসক দলের তরফ থেকে, তারপর এই যে কেস টেস হচ্ছে, তো আপনার ভয়। এসেছে, আমাকে কাল থেকে বহু থ্রেড কল পাচ্ছি, ফোনে থ্রেড দিচ্ছে, ফেসবুকে বিভিন্ন জায়গায় অনেকে অনেক থ্রেড অনেক পোস্ট করছে। তা আমি ওগুলোতে বিচলিত একদমই নই। আমি যেটা করছি আমি করে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় আলটিমেটলি এই বিষয়টার জন্য ক্ষমা চান, পাবলিক অ্যাপোলজি চান, আমি আমার পোস্ট উইথড্র করে নেবো। কোনটা, কোন কোন ক্ষমা চাইবেন? এই মোদিজিকে নিয়ে এই কথাবার্তা যেটা বলেছেন, পাবলিকলি অ্যাপোলজি চান যে আমার সেদিনকে এই কথাটা বলা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমি এটা বলাটা উচিত হয়নি, আমি পাবলিকলি আমার পোস্টটাকে উইথড্র করে নেবো। সে তো উইথড্র তো পরে করবেন, কিন্তু মানুষের মনে যে প্রশ্ন আপনারা তৈরি করছেন, সেটাকে আর কি করে মানুষের মন থেকে হ্যাঁ, উপরে আমি পুড়ে তৈরি ফেলবেন? করছি না, দীপক বাবু করে গেছেন বহুদিন আগে এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলোর জবাব মমতা বন্দ্যোপাধ্যায় দেননি, কেন দেননি সেটা উনি জানেন। এটা লুকোনোর কি আছে? মানে কেনই বা আপনারা এত এত আপনারাও দীপক বাবুর বই ধরে আপনারা এতটাই বা প্রশ্ন কেন জোরালো করছেন? এত মানে গোপন করারই বা কি আছে উনার? আরে সেটা তো আমিও বলছি, গোপন করার কি আছে? আমাদের তো এখানে কোনো কিছু গোপন করার মতন নেই। ব্যক্তিগত জীবনে যদি কারোর সাথে বিয়ে হয়ে থাকে বা তাদের যদি পরবর্তী যা যা প্রশ্নগুলো আছে সেগুলো গোপন করারই ডিভোর্সও বা হতে কি পারে, আছে? মানে সেগুলো বিচ্ছেদ কেনই বা হতে পারে, বা এটা তো আবার গোপনীয়তারই বা কি আছে? হ্যাঁ, হ্যাঁ, সেটা গোপন করার কি আছে? এই প্রশ্নটা দীপক বাবুরও ছিল যে এত ছোট সাধারণ বিষয় এটাকে গোপন করার এমন কি ব্যাপার কৌস্তব, আমি তো নিজেও জানি না। আর তোমাকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, এটা আমি এখন অব্দি কোথাও বলিনি, তোমার এখানেই প্রথম বলছি আজকে।
সেটা হচ্ছে আমি চাইছিলাম না ভদ্রলোকের নামটা নিয়ে আসতে বিষয়টা। মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে তো কেস করলেন। কিন্তু তার দলের দক্ষিণ কলকাতার সাংসদ তার কলকাতা কর্পোরেশনের চেয়ারপারসনের যে স্বামী নির্বেদ রায় এই বইয়ের এটা দেখবে যেখানে অ্যাকনলেজমেন্ট এ থাকে সেখানে তো তারও নাম আছে। সে তো কন্ট্রিবিউট করেছে এই বইতে তথ্য দিয়ে। তো কত তার বিরুদ্ধে কি করেছে? পেজ নাম্বার আছে? দীপক বাবু মারা গেছে। একদম প্রথম দিকে দেখুন না নির্বেদ রায় আছেন। আচ্ছা। আসলে আমাকে বইটা পাঠিয়েছেন, কিন্তু আমার আর সুযোগ হয়ে ওঠেনি এতটা পড়ার, আর আমার এত ব্যক্তিগত বিষয়টা খুব একটা ইন্টারেস্ট একদম ছিল না। প্রথমে দেখুন এই যে যেখানটায় একদম প্রথম দিকটায় আছে কৃতজ্ঞতা স্বীকার। কৃতজ্ঞতা স্বীকারে প্রফেসর সুনন্দ সান্যাল, হিমাংশু হালদার, দিলীপ চক্রবর্তী, অমিতাভ মজুমদার মারা গেছেন, বলাই চক্রবর্তী, নির্বেদ রায়। আমি একটা অদ্ভুত বিষয় দেখছি যে বইটা আমাকে পাঠিয়েছেন, আমার মধ্যে এই বইটা জেরক্স করে করে আবার বইয়ের আকারে আনা, মানে বইটা আসলে এতটাই কড়াকড়ি ব্যাপার ছিল, মনে হচ্ছে অ্যাভেলেবেল ছিল না, যেটা ছিল সেখান থেকে জেরক্স কপি করে করে বইয়ের আকার একটা রূপ দিয়ে মনে হচ্ছে কোন একটা কপি আমাকে পাঠিয়েছেন। যাই হোক, হয়তো হ্যাঁ হ্যাঁ একদম হয়তো আরামসে করা যেতে পারে। আর পিডিএফ নিয়ে লোকের এত উন্মাদনা, সবাই হুম। এখন মোবাইলে পিডিএফ বসে বসে পড়ছে। তো বলছেন নির্বেদ রায়ও এতে সাই দিয়েছিলেন? নির্বেদ রায়, সুনন্দ সান্যাল এরা কন্ট্রিবিউট করেছে বইতে তথ্য দিয়ে। আমি তো ধরুন এই বইটাকে পোস্ট করলাম দীপক বাবু কি লিখেছেন সেটা দিয়ে। না, আমারও নির্বেদ রায়, আমারও সুনন্দ অবাক, সান্যালরা তো তথ্য দিয়ে কন্ট্রিবিউট করেছেন। আমারও অবাক লাগেনি যে তা না, যে এতদিন ধরে বইটা এলো, মামলা হলো, মানুষটি মারা গেলেন এতদিন অপেক্ষা করে করে, কিন্তু সেই অর্থে তো কিছুই বিরুদ্ধে কিছু করা গেল না, প্রমাণ করতে পারা গেল না যে দীপক ঘোষ যা বলেছেন ভুল। সেটা ঠিক আমারও মনে আসছে না তা না, কিন্তু আপনি এতটা বিদ্রোহী কেন হয়ে উঠছেন আমি সেটা শুধু ভাবছি। মানে বিদ্রোহীর ব্যাপার না, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কোনো ক্ষেত্রে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত বিষয়ে আমার জিরো টলারেন্স। আমি এখানে কোনো কিচ্ছু ধার ধারি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে অসভ্যতা যে নোংরামো পশ্চিমবাংলাকে দেখিয়েছে সেই সেখান থেকে বাংলাকে বার করে আনতে হবে। পশ্চিমবঙ্গটাকে উনার শাসন মুক্ত করতে হবে। তো আমি উনি যদি আরেকটা মনে করেন যে একা তিনি ঢিল মারার ঠেকা নিয়ে বসে আছেন, তিনি মূর্খেশ্বরকে বাস করছেন, পাটকেল নিয়ে আমি রেডি আছি। হুম, এবং এই সিঁদুর নিয়ে আমি আরেকটা বলি, কালকে হুগলিতে যেটা হয়েছে, একটা ক্ষোভ বিক্ষোভ আপনাদের বিজেপির মহিলা মোর্চার তরফ থেকে দেখানো হয়েছিল, সেখানে হয়তো পুলিশের কারো কারো, মানে পুলিশ দেখলাম, আমি দেখেছি ভিডিওতে পরিষ্কার স্বেচ্ছাতেই তারাও কার্যত সিঁদুর খেলাতে সামিল হয়ে গেছিলেন, কিন্তু আজকে শুনছি তাদের তাদের হ্যাঁ অনেকের নামে বহু নাকি, জায়গাতে। নামে নাকি শুনছি আজকে আবার পুলিশ কেস দিয়েছে, নোটিশ পাঠিয়ে দিয়েছে। তো ফলে সিঁদুরের ব্যাপারটা নিয়ে সত্যিই যা চলছে রাজ্যে সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু আপনার নামে যে কেস টেস হলো, তাহলে আপনি কি বলছেন? মানে কিছুই হবে না? হাইকোর্টে নিয়ে যাব এই মামলাটা, আমি তোমাকে দেখাচ্ছি এরকম ভাবে উঠে যাবে, এরকম এরকম কিচ্ছু করতে মানে আপনি পারবে না। কি চাইছেন যে হাইকোর্টে আরো আমি বেশি, মমতা আরো বেশি, বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি। মানে হাইকোর্টে যত বেশি চর্চা হবে তত বেশি লাভ, আপনি আপনি বলতে চাইছেন? মানে যত আমি তো চাইছি এই মামলাটা এমনি করে উড়ে যাবে। আর এই বইটা আগেও বলেছি, আগের মামলার সময় তো বইটাকে পিটিশনে অ্যানেক্স করে দিয়েছিলাম। মানে বইটা পাবলিক ডকুমেন্ট হয়ে গেছিল। সার্থক বলে একটা ওয়েবসাইট আছে, ওই বই থেকে মানে ওই ওয়েবসাইট থেকে পিটিশনটা ডাউনলোড করলে সে পিটিশনের সাথেই বইটা লোকে পাবে। পাবলিক ডকুমেন্ট করে দিয়েছি বইটা। বইটা এই মুহূর্তে হাইকোর্টের রেকর্ডস অনুযায়ী পাবলিক ডকুমেন্ট। আবারও এই মামলাতে আবার এটাকে পাবলিক ডকুমেন্ট হিসেবে এটাকে অ্যানেক্সার হিসেবে করব, আবার যাতে পাবলিক ডকুমেন্ট হয়ে থাকে। আমি বলছি দেখছি যে যত করবে তত নিজেদের বিপদ বাড়াবে। আমি দেখছি তো যে আপনি মানে পোস্ট তো করিয়েছেন, তারপরে যত চ্যানেল ট্যানেল যেখানে পাচ্ছেন সেখানেই বলছেন, আপনি চুপ করছেন না, মানে এটা যেন আপনার কাছে কত একটা অস্ত্র হিসেবে আমি দেখতে পাচ্ছি। এতটা কেন এইরকম হয়ে যাচ্ছেন আমি সেটাই ভাবছি। অস্ত্র টস্ত্রর ব্যাপার নেই। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো এই বিষয় নিয়ে বলি। আগেও একবার করেছিলেন এই নোংরামো, তখন বলেছিলাম। এই আজকে এখন এই নোংরামোটা করলেন ব্যক্তিগতভাবে, তখন এই সেম জিনিস বললাম। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ না করে থাকে তাহলে তো আমি বলবো না। যেই মুহূর্তে এই জিনিস করবেন সেই মুহূর্তে ওনাকে শুনতে হবে। যেই মুহূর্তে এই জিনিস করবেন সেই মুহূর্তে ওনাকে শুনতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার বিরুদ্ধে 100টা মামলা হলো আমি একই কথা বলবো। মানে আপনি যেটা বলবেন সেটা তথ্যের ভিত্তিতে, ডকুমেন্টের ভিত্তিতে। ডকুমেন্টে মানে একটা বইয়ের ভিত্তিতে, একটা এক্সিস্টিং বই তার ভিত্তিতে। আরে আমাকে কি মামলা করছেন? জান না কি নির্বেদ রায়কে কি জিজ্ঞাসা করুন যে বইতে নির্বেদ রায় কন্ট্রিবিউট করেছে। মালা রায় তার তার স্ত্রী, তৃণমূলের দক্ষিণ কলকাতার সাংসদ, বর্তমান সাংসদ, কলকাতা কর্পোরেশনের চেয়ারপারসন। আচ্ছা, আপনাকে কি নোটিশ পাঠানো হয়েছে, ডাকা হয়েছে? এখন অব্দি পাঠায়নি। দেখি এখন কি করে, পাঠায় না বাড়িতে আসে রাত্রিবেলায়।
আমি সমস্ত পরিস্থিতির জন্যই তৈরি। আমার আমি কোনোভাবে বিচলিত নই। ওকে, অসংখ্য ধন্যবাদ কৌস্তব বাগচি সরাসরি থাকার জন্য। হ্যাঁ, দর্শক শুনলেন, কৌস্তব বাগচি বিজেপি লিডার এবং অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট কেস খেয়েছেন মন্তব্য করে বা ওই বই সম্পর্কে উল্লেখ করে উনি বলছেন আমি তৈরি আছি এর মোকাবিলা করার জন্য। বলবেন দর্শক আপনাদের যা বলার, আমি শুধু ভাবছি যে আমি না আবার কেস খাই। যে কৌস্তব বাগচি তো বলেছেন, যা বলার বলেছেন, অন্যত্র বলেছেন, আবার তোমার চ্যানেলে কেন সেসব বক্তব্যকে আবার রিপিট করানো হচ্ছে? কিন্তু কি করি করি বলুন তো? এত চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এত মানুষ এত কথা বলছেন, এত প্রশ্ন তুলছেন, আর কেউ কেস টেস খেলে আমরা একটু জানতেও চাই। তো সেই জায়গা থেকে জানতে চেয়েছি, তাতে যদি কেস খায় আর কি করার আছে। তবে এটা ঠিক ব্যক্তিগত আক্রমণ করার আগে প্রত্যেকের সতর্ক থাকা উচিত যে আমি যে করছি আমার বিরুদ্ধে আবার পাল্টা কিছু আসবে না তো, আমি ঠিক আছি তো, আমি ঠিক ছিলাম তো। আমার মনে হয় এটা একটু ভেবে চলা উচিত। আমিও সেদিনই বলেছিলাম যে এটা কি করছেন, এবার তো মানুষ উল্টোপাল্টা বলবে, তো বলা শুরু হয়ে গেছে। যদিও উল্টোপাল্টা না, একটা বই, একটা ডকুমেন্ট হাতে রেখে মানুষ কথা বলছেন না। এখানে পরিষ্কার বলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি, একজন প্রাক্তন আইএএস, দলে ছিলেন দীর্ঘদিন, এমএলএ হয়েছিলেন, তার লেখা বই, এবং এবং উনি তো বললেন, শুনলেন আপনারা, নির্বেদ রায় তাতে তথ্য দিয়েছেন বলেও আছে। এগুলো হ্যাঁ সত্যিই ইটের বদলে পাটকেল। সুতরাং নিজে নিজেকে কতটা ঠিক রাখবো সেটা অনেকটাই ডিপেন্ড করে আমার আমার চলার পথ, নিজের চলার পথ। এটা কিন্তু একটা শিক্ষা বলা যেতে পারে। এখন যদি সেই শিক্ষা না নেন তাহলে এইসব কচকচানি চর্চা হবে। কেস দিয়ে আর কি হবে? বইটা যদি ব্যান করতে না পারার ক্ষমতা থাকে তো কেস দিয়ে কৌস্তব বাগচিকে কি করে রোখা যাবে? বরং নিজেকে শুধরানোটা সব থেকে বেশি উচিত। আমি নিজে ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চা করতে চাই না, কখনো চাই না। আমার কাছে বই আছে, আমি কখনো আপনাদেরকে পড়ে শুনিয়েছি? আপনারা তো অনেকে বলেছেন দিন দিন, আমি বইটা মাঝে মধ্যে দেখাই, দিন দিন বলে। আমি চাই না এগুলো। কিন্তু ওই যে আমি না চাইলে, আপনি না চাইলে, যদি উনি নিজেই চান যে একটা চর্চার জায়গা তৈরি হোক, তো কি করবেন বলুন? এবার পাল্টা চর্চা হচ্ছে, মানুষের মনের মধ্যে কৌতূহল বাড়ছে, মানুষও বইটা খুঁজতে চাইছেন, দেখতে চাইছেন, পড়তে চাইছেন। কি করবেন? দর্শক বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।